হ্যালো স্টুডেন্টস, আমরা নবম শ্রেণীর ক্লাস করছিলাম। নবম শ্রেণীর ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল শুরু করেছিলাম কোষে দেখি 20। এর আগের ক্লাসে আমাদের 1 থেকে 4 পর্যন্ত হয়েছিল। আজকের ক্লাসে আমরা 5 থেকে শুরু করব। তো 5 থেকে প্রবলেম শুরু করছি। দেখো যেগুলো বলেছে, 5-এর প্রবলেম যেটা বলেছে যে পাঁচের প্রবলেম প্রমাণ করি 2, 1 এবং 6, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু -4, -5 এবং 9, 8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার উপর অবস্থিত। তাহলে 2, 1 ও 6, 5-এর মধ্যবিন্দু 2, 1 ও 6, 5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখার মধ্যবিন্দু ইজ ইকুয়াল টু 2 + 6/2, 1 + 5/2 is equal to 8/2, 6/2 is equal to 4, 3। এইটা আসছে। এবার দেখাতে বলেছে যে এদের মধ্যবিন্দুটা, তার মানে এইটা 3, 4, 3, 4, 3 এবং -4, -5 ও 9, 8 বিন্দুদ্বয় সংযোজক সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা মনে করছি এরা যদি একটা ত্রিভুজ উৎপন্ন করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি। অতএব 2, 1, 6, 5 এর মধ্যবিন্দু, মানে যেটা এটা বেরোলো, এবং -4, -5, 9, 8 -4, -5, 9, 8 একটি ত্রিভুজ উৎপন্ন করলে, তার ক্ষেত্রফল হবে, সমান। ঠিক আছে, তাহলে আমরা এটাকে x1, y1, x2, y2, x3, y3 হিসাবে ব্যবহার করছি। তাহলে এটা x1, y1 হলে তাহলে এটা হয়ে যাবে 4 × -5, -8 প্লাস -4 × এটা হয়ে যাবে এইটা 8 - 3 প্লাস 9 × ঠিক আছে 9 × 3 প্লাস 5 এত বর্গ একক হচ্ছে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এখানে 4 × -13 প্লাস -4 × 5 প্লাস 9 × 8 এত বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ 4, 13, 52 -20 প্লাস 8, 9, 72 এত বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ, তাহলে -72 প্লাস 72 বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এটা হলো। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারবো যে 2, 1 ও 6, 5-এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দু, অতএব 2, 1 ও 6, 5 বিন্দুদ্বয়ের, যেহেতু ক্ষেত্রফল 0 এসে গেল, ঠিক আছে, বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু, সংযোজক সরলরেখার মধ্যবিন্দু -4, -5 ও 9, 8 বিন্দুর সংযোজক সরলরেখার উপর অবস্থিত। -4, -5 ও 9, 8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, দেখো এইটা আসছে প্রশ্নটা। দেখো যে কোনো অঙ্ক যেগুলো আমাদের করা আছে, দেখবে প্লেলিস্টে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, ক্লাস 9 to 12-এর। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ঠিক আছে, আর প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকলে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, খামারু ম্যাথ ক্লাস। টেলিগ্রামে যাবে, গিয়ে সার্চ করবে খামারু ম্যাথ ক্লাস, সার্চ করে সেখানে দেখবে জয়েন হতে পারবে। দেখবে অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে। সেখানে জয়েন হওয়ার পর তোমরা সেখানে ওই গ্রুপে প্রবলেম পাঠাবে, আমরা সেগুলো সলভ করে দিয়ে দেবো। ওকে, এবার দেখো 5-এরটা হয়ে গেল, 6-এরটা। বোর্ডটা কালো হয়ে যাচ্ছে।
নেক্সট দেখো, এরপর যেটা বলছে 5-এর হয়ে গেল 6-এর। আচ্ছা, এখানে বলছে যে 6-এর দাগে দুটো অঙ্ক আছে, 1 1 3 4 5 - 2, 1 1 3 4 5 - 2, 1 1 3 4 5 - 2 আর 4 - 7, 4 - 7, এটা এক একটা 1 1 3 4 5 - 2 4 - 7, এই 4টে বিন্দু। ঠিক আছে, এই 4টে বিন্দু আছে। বলছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু 4টির সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে দেখো চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা তোমাদের দেখানো হয়নি, যে চতুর্ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা হয় তার যেটা সূত্রটা আলোচনা বলছি। দেখো যে এইখানে এরকম x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 এরকম যদি 4টে বিন্দু থাকে, তাহলে এই 4টে বিন্দুর সংযোগে যে চতুর্ভুজাকার ক্ষেত্র হবে তার যেটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে হাফ ইন্টু ইজ ইকুয়াল টু হাফ x1 y2 প্লাস x1 দিয়ে স্টার্ট। ঠিক আছে, x1 y2 x2 y3 x1 দিয়ে স্টার্ট, x1 y2 x2 y3 x3 y4 প্লাস x4 y1 হলো এইরকম। ঠিক আছে, এইটা একটা এতে এলো মাইনাস, এবার y1 দিয়ে শুরু হবে। ঠিক আছে, এবার হয়ে যাবে y1 x2, y1 এর পালা, y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1। দেখো সিকোয়েন্সিয়ালি এইভাবে হচ্ছে, এত বর্গ একক এইভাবে হবে। ঠিক আছে, প্রসেসটা দেখো ঠিক সিকোয়েন্সিয়ালি হয়ে যাচ্ছে, x1 এর সঙ্গে y2 x2 y3 x3 y4 একটা বাড়ছে। ঠিক আছে, y4 x1, এই সূত্রটা এবার আমরা এতে প্রয়োগ করব। এতে প্রয়োগ করলেই ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, এই চতুর্ভুজাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল। অতএব এই বিন্দু 4টির সংযোগে যে চতুর্ভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল সমান, অতএব বিন্দু 4টির সংযোগে যে চতুর্ভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, দেখো x1 y2, x1 এর মান 1 ইন্টু 4 x1 y2, x2 y3, x2 এর মান 3 y3 এর মান -2। ঠিক আছে, x3 y4, x3 মান 5 y4 এর মান -7 প্লাস x4 y1 1, এইটা এলো, এইটা একটা হচ্ছে মাইনাস। এবার y1 এর মান 1 y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 মান -2 x4 প্লাস y4 মান -7 y4 x1, এইটা আসছে দেখো। ঠিক আছে, এইটা হচ্ছে এত বর্গ একক, এত বর্গ একক। ঠিক আছে, এইটা আসছে ক্ষেত্রফল। এটা কিন্তু ক্ষেত্রফল পজিটিভ হবে, এটা তোমরা এই সাইনটা দিয়ে রাখতে পারো, এটা বেটার হবে। যে কোনো ঋণাত্মক মান এলে সেটা ধনাত্মক মান গ্রাহ্য হবে। ঠিক আছে, আচ্ছা এমনিতে নর্মালি পজিটিভ এলে সেটা পজিটিভই হবে। এমনি ত্রিভুজাকৃতির ক্ষেত্রে হলেও তোমরা এই সাইন দিতে পারো, মড সাইন। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ, এটা 4 -6 -35 প্লাস 4 মাইনাস এটা 3 প্লাস 20 -8 -7 এত বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ। এখানে হয়ে যাচ্ছে 4 আর 4 8, 35 আর 6 41, 35 আর 6 41 থেকে 8 বিয়োগ করলে 33 মাইনাস এটা 20 23 থেকে 15 বিয়োগ করলে 20 আর 3 23 থেকে 15 বিয়োগ করলে 8 হয়ে যাচ্ছে -8 এত বর্গ একক। তাহলে এটা প্লাস হয়ে যাবে 41, তাহলে 41/2 বর্গ একক, তাহলে 20 পূর্ণ 1/2 এত বর্গ একক। এটা ক্ষেত্রফল আসছে, দেখো এটা ক্ষেত্রফল আসছে 6 এর 1/2 20 পূর্ণ 1/2 বর্গ একক।
ঠিক আছে। ক্ষেত্রফলের এটা ত্রিভুজাকৃতির ক্ষেত্রে আমরা ত্রিভুজাকৃতি যে কটা দিয়েছিল, তিনটে দেওয়া ছিল, আমরা একটাই সাইন দিয়েছি। তোমরা অন্য ব্র্যাকেটও দিতে পারো, কিন্তু মড দিয়ে রাখাই ভালো, যেহেতু ঋণাত্মক মান আসলে সেটা ক্ষেত্রফল সর্বদা ধনাত্মক হয়। ঠিক আছে, সেই কারণে 6-2 বলে দিয়েছে। সেপারেট 4টে বিন্দু আছে, দেখো সেপারেট 4টে বিন্দু নিতে হবে, নিয়ে ক্ষেত্রফলের মানটা বের করবো আমরা। -1 4 -2 1 1 4 -2 1 1 4 -2 1 2 -3 3 3 আর আছে 2 -3 3 3 1 4 -2 1 2 -3 3 3। তাহলে এই বিন্দু চারটি সংযোগে চতুর্ভুজের ক্ষেত্রফল। অতএব বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল, যাতে বিন্দু চারটির সংযোগে যে চতুর্ভুজ গঠিত হচ্ছে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তার ক্ষেত্রফল কত হবে দেখো। তাহলে এটা হয়ে যাচ্ছে যে ফর্মুলা x1 y2, তাহলে 1 × 1, x1 এর মান 1, y2 এর মান 1, প্লাস x2 y3, x2 এর মান -2, y3 × -3। ঠিক আছে, প্লাস x3 2 × 3, x3 y4, প্লাস x4 y1, এইটা মাইনাস ব্র্যাকেট স্টার্ট y1 x2, তাহলে 4 × -2 y1 x2, প্লাস y2 x3 1 × 2, প্লাস y2 x3 y3 x4, y3 মান -3, x4 এর মান 3, প্লাস 3 × প্লাস y4 x1 3 × 1, এইটা আছে দেখো, এত বর্গ একক। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এটা 1 প্লাস 6 প্লাস 6 প্লাস 12 -8 প্লাস 2 -9 প্লাস 3, এত বর্গ একক হচ্ছে। হাফ ইন্টু 6 6 12 12 24 25 মাইনাস, আচ্ছা 8 আর 9 17 আর 3 আর 2 5, 17 থেকে 5 বিয়োগ হলে -12, মাইনাস মাসে প্লাস 12 হয়ে যাবে, এত বর্গ একক হচ্ছে। দেখো এটা আসছে, তাহলে আসছে 5 আর 2 7, 2 আর 1 3, 37/2, তাহলে এটাকে 2 1 2, 8 2 16, 18 পূর্ণ 1 2 বর্গ একক, এইটা আসছে দেখো 18 পূর্ণ 1 2 বর্গ একক আসছে। অতএব নির্ণয় চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এত বর্গ একক। অতএব চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে বলে 18 পূর্ণ 1 2 বর্গ একক। ঠিক আছে, এইটা আসছে দেখো। হলো নেক্সট দেখো, এরপর 7 অঙ্ক বলেছে, 5 এর 6 এর হলো 7 অঙ্ক। দেখি 7 অঙ্ক কি বলেছে। সাতেরটা বলা আছে এবিসি বিন্দু তিনটির স্থানাঙ্ক দেওয়া আছে 3 4 -4 3 এবং 8 6। এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে দেখো এবিসি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ বি সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3 4 -4 3, 3 4 -4 3, এটা হচ্ছে এ, এটা বি, এবং 8 -6, 8 -6। ঠিক আছে, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান
হাফ x1 ইন্টু y2 মাইনাস y3, তাহলে 4 মাইনাস 3 প্লাস x1 মাইনাস 4, x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 এত বর্গ একক। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ, এটা 3 ইন্টু 1 প্লাস মাইনাস 4 ইন্টু মাইনাস 10 প্লাস 8 ইন্টু 1 এত বর্গ একক, ইজ ইকুয়াল টু হাফ। 3 আগে 3 আর 8 11 মাইনাস মাসে প্লাস 40 এত বর্গ একক হচ্ছে। 4 10 40 আর 8 3 11 হয়ে যাচ্ছে 51/2 এত বর্গ একক হচ্ছে। ঠিক আছে, এবার দেখো যদি এইরকম হয় স্থানাঙ্ক, এটা একটা এবিসি ত্রিভুজ মনে করো, এটা যদি এইরকম হয়, কি বলেছে এখানে যে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য, তাহলে এটা মনে করো এ, এটা বি, এটা সি। এ বিন্দু স্থানাঙ্ক 3 4, তাহলে এটা -4 3 আর এটা 8 -6। এইটা হচ্ছে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব মনে করো এডি। ঠিক আছে, ধরি এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব এডি। ঠিক আছে, নিশ্চয়ই লম্বের দৈর্ঘ্য চেয়েছে, ঠিক আছে, এখানে দেখো এটা কিন্তু অন্যতম ভালো অঙ্ক। ঠিক আছে, গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা জানি এটা যদি লম্ব হয় তাহলে এইটা লম্ব আর এইটা ভূমি। ঠিক আছে, ভালো করে বুঝবে, এইটা লম্ব, আচ্ছা এইটা লম্ব হয়ে গেলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু এই যে বিডি ভূমি, হাফ ভূমি ইন্টু উচ্চতা এই এডি নিলে, তাহলে এই দিকের ত্রিভুজের ক্ষেত্রফল বেরোবে। হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে এই ডিসি ইন্টু এডি করলে এই দিকের ত্রিভুজের ক্ষেত্রফল বেরোচ্ছে। তাহলে আমরা যদি এইটা সম্পূর্ণ নিয়ে নিই, হাফ ইন্টু ভূমিটাকে সম্পূর্ণটাকে নিয়ে নিচ্ছি ইন্টু উচ্চতা, তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, নর্মালি যদি দুটো ক্ষেত্রফল যোগ করি, ভূমি বিডি আর ডিসি যোগ করলে বিসি হয়ে যাচ্ছে, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা করে সম্পূর্ণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। এবার এই আর একটা পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল বের করেছি, দুটো ক্ষেত্রফল সমান করে দেবো, সমান করলেই ওখান থেকে আমরা এডির মান নির্ণয় করতে পারবো। অতএব এখন বিসির মানটা আগে নির্ণয় করো। দেখো বিসির দৈর্ঘ্যটা এটা আছে x2 মাইনাস x1 ফর্মুলা লিখে, তাহলে 8 মাইনাস আছে +4 তার স্কোয়ার প্লাস -6 -3 তার স্কোয়ার এত একক হচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 8 আর 4 12 স্কোয়ার প্লাস -9 তার স্কোয়ার এত একক, ইজ ইকুয়াল টু 12 12 144 প্লাস 81 এত একক, ইজ ইকুয়াল টু 4 আর 1 5, 8 আর 4 12 2 হাতে 1 1 2 বর্গ একক, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15 একক, ইজ ইকুয়াল টু 15 একক হচ্ছে ভূমির দৈর্ঘ্য, বিসির দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা এইখানটা দেখলে আমরা এইখানটা একটু মুছবো। দেখো এইখানটা ক্যালকুলেশনটা করবো, বাকি ক্যালকুলেশনটা এখানে করছি যে লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করবো। তাহলে লম্বটাকে আমরা এডি হিসাবেই লিখছি, এডি লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা এইটা এসেছিলো 51/2 ক্ষেত্রফল এসেছিলো, 51/2 এত বর্গ একক এসেছিলো, 51/2 এসেছিলো। এবার দেখো অতএব শর্তানুসারে হাফ ইন্টু বিসি ইন্টু এডি ইজ ইকুয়াল টু 51/2। এটা হচ্ছে একটা ক্ষেত্রফল একভাবে হচ্ছে, এটা অন্যভাবে ক্ষেত্রফল। একটা ত্রিভুজেরই ক্ষেত্রফল দুরকম প্রসেসে যদি নির্ণয় করি, আর ত্রিভুজের ক্ষেত্রফল তো একই হবে, দুরকম প্রসেসে নির্ণয় করছি ক্ষেত্রফলটা, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল তো একটাই, তাহলে দুটো মান সমান হবে। বা হাফ বিসির মান 15 ইন্টু এডি ইজ ইকুয়াল টু 51/2, বা এডি ইজ ইকুয়াল টু 51/2 ইন্টু 2 ইন্টু 1/15 এইটা আসছে। দেখো ঠিক আছে, মানটা আসছে। এখানে কী কী চেয়েছে দেখো, এখানে চেয়েছে যে ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফল আমাদের বেরোচ্ছে 51/2, কিন্তু এখানে দেখো ক্যালকুলেশনটা আমরা একটু দেখবো, ক্যালকুলেশন একটু চেক করব। এটা ছিল 3 4 4 -4 3 এবং 8 -6, তাহলে এইটা 3 ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3। আচ্ছা এইটা 3 ইন্টু ছিল 3 ইন্টু 3 মাইনাস, আচ্ছা 3 মাইনাস
মাইনাস মাইনাসে প্লাস 6। আচ্ছা এইখানটা একটু ক্ষেত্রফল নির্ণয়টা একটু এদিক ওদিক হয়েছে, এখানটা দেখো ক্ষেত্রফল নির্ণয়টা একটু এদিক ওদিক হয়েছে, ক্ষেত্রফলটা একটু কারেকশন করবে। ক্ষেত্রফলটা এটা যেটা হবে পার্টিকুলার এক্সাক্ট যেটা হবে এইটা হয়ে যাবে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এটা 3 ইন্টু y2 মাইনাস y3, তাহলে এটা হয়ে যাবে 3x1 ইন্টু 3 মাইনাস মাইনাসে প্লাস 6 প্লাস মাইনাস 4 ইন্টু x2 ইন্টু y3 মাইনাস y1 মাইনাস 6 মাইনাস 4 প্লাস x3 ইন্টু 4 মাইনাস 3, এইটা হবে এত বর্গ একক। এইটা হয়ে যাচ্ছে হাফ, 6 আর 3 9, 3 9 27, 6 আর 4 10, 4 10 40, 1 প্লাস 8 এত বর্গ একক। তাহলে হাফ ইন্টু এটা 40 50 60 67 প্লাস 8 75, এইটা হবে কিন্তু একটু কারেকশন করে নেবে। এটা হচ্ছে 75/2 এত বর্গ একক, ঠিক আছে এইটা আসছে। তাহলে নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল এটাও একটা পার্ট, ত্রিভুজের অ্যান্সার যেটা চেয়েছে দুটো পার্ট চেয়েছে, ত্রিভুজ একটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এখানে উত্তর লিখে দেবে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল 75/2 বর্গ একক, এটা একটা উত্তর লিখবে, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 75/2 বর্গ একক। তাহলে এইখানটা তোমাদের যেটা করতে হবে এটা 75/2 হবে, 75/2 75/2 75/2 বা এডি ইজ ইকুয়াল টু এইটা কাটলো এটা কাটলো 5, তাহলে এডির মান 5 আসছে, ঠিক আছে এডির মান 5 আসছে। তাহলে কী চেয়েছে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, অতএব এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, অতএব উত্তর লিখবে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য 5 একক, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য 5 একক। প্রসেসটা দেখো, আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সময় একটু গন্ডগোল হয়েছিল, আমরা কারেকশন করে দিয়েছি, এটা কারেকশন করবে মনে করে। ক্ষেত্রফলটা হবে 75/2 বর্গ একক, ঠিক আছে ক্ষেত্রফল হবে 75/2 বর্গ একক। 7 পর্যন্ত হলো দেখো, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। তো নেক্সট ক্লাসে আমরা 8 থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ।